বাজার খুব সম্ভাবনাময় বলে মনে করছেন? তো মোস্ট অফ দ্য কান্ট্রি অ্যালাউ স্টুডেন্ট টু ওয়ার্ক পার্ট টাইম। আমার কাছে মনে হয় যে যে কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে ওয়ার্ক অপরচুনিটি ইজ দেয়ার অ্যাজ লং অ্যাজ দে গ্রাজুয়েট। আই পার্সোনালি লাইক অস্ট্রেলিয়াতে অনেক ভালো একটা অপরচুনিটি আছে, যেহেতু পিএসডাব্লিউর সময়টা অনেক লম্বা। আর একটা কারণ হচ্ছে গিয়ে অ্যাজ এ এমপ্লয়ার হোয়েন আই সি সামবডি ইজ অ্যাপ্লাইং টু মাই কোম্পানি, আই ওয়ান্ট টু সি যে তার শেষে কত বছর থাকতে পারবে, তার ওয়ার্ক রেটটা কত বছরের। So যেহেতু অস্ট্রেলিয়া অ্যালাউ করতেছে আপ টু 5 years PSW, so the opportunity is more and a lot of companies, big companies is there. They're setting up there apart from USA, so Australia is really booming. ভিসা আবেদনের ক্ষেত্রে কি কি জিনিস একটা স্টুডেন্টের মনে রাখা উচিত? যে ক্ষেত্রে দেখা যায় যে আমাদের বেশিরভাগ স্টুডেন্টই আসলে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসটা কিভাবে সাবমিট করবে সেই সম্পর্কে তাদের জ্ঞান থাকে না। তো হয়তো ফাইন্যান্স আছে কিন্তু প্রপারলি ভিসার জন্য যেভাবে গোছানো থাকা লাগে সেটা হয়তো নাই। সো ফাইন্যান্স ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। প্রপার কমপ্লিট সেট অফ ডকুমেন্টেশন, ইয়োর এসওপি অ্যান্ড ইয়োর ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস, এই তিনটা জিনিস যদি আপনি প্রপারলি সাবমিট করতে পারেন তাহলে আমি বলবো যে ইয়োর চান্সেস অফ গেটিং ভিসা অবভিয়াসলি ইজ হায়ার। আসসালামু আলাইকুম। দ্য ডেইলি স্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের বিশেষ পডকাস্ট স্টাডি অ্যাব্রড ইনসাইটে। সাথে আছি আমি অন্তরা রায়চৌধুরী। বিদেশে উচ্চশিক্ষা এখন শুধু একটি ডিগ্রি অর্জনের বিষয় নয়, বরং এটি একটি শিক্ষার্থীর ভবিষ্যৎ ক্যারিয়ার, আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। কিন্তু সঠিক দেশ নির্বাচন, উপযুক্ত বিশ্ববিদ্যালয় খুঁজে বের করা, স্কলারশিপের সুযোগ, ভিসা প্রক্রিয়া এবং পড়াশোনা শেষে ক্যারিয়ার পসিবিলিটি, এসব বিষয় নিয়ে অনেক শিক্ষার্থীদের মনে থাকে নানা রকমের প্রশ্ন। আজকের পর্বে আমরা আলোচনা করব 2026 সালে স্টাডি অ্যাব্রডের সুযোগ, সঠিক সিদ্ধান্ত নেওয়ার কৌশল এবং শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ গাইডলাইন নিয়ে। আজকে আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ শহীদুল ইসলাম, CEO of PFEC Global, এবং ফারিয়া বেগম, Senior Country Director of Bangladesh of PFEC Global. আপনাদের দুজনকেই স্বাগত। Thanks for having us. Thank you. So basically today we will be talking about the landscape of global education. So প্রথমেই যদি আমরা আপনাদের কাছে জানতে চাই যে 2026 সালে বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে সবচেয়ে বড় পরিবর্তন আপনারা কি দেখছেন? So thanks Apu for inviting us again. 2026 সালে যদি স্টুডেন্ট পড়তে যায়, I think the biggest challenge for a student or biggest consideration for a student to do is to select the country, because এই মুহূর্তে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে the policy of immigration policy is shifting, is changing very dramatically. So compliance is getting very strong. So they want quality application over quantity. So that's why student তার যে প্রোফাইল, তার একাডেমিক, তার ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি দেখে তারপরে কোন কান্ট্রিটা তার জন্য বেস্ট ফিট করে, কান্ট্রি সিলেকশন ইজ রিয়েলি ভেরি ক্রিটিক্যাল। সো আমার কাছে মনে হয় এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। So what do you think that বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কোন কোন দেশ সবচেয়ে বেশি জনপ্রিয় এবং কেন at this moment? So এই মুহূর্তে আমরা যেটা দেখছি যে মার্কেটে student wants to go to North America, but then earlier they used to go to North America, then the shift was happened to Australia more, and then UK was really popular. Still student wants to go Australia and UK, but we have seen a new destination which is really emerging. New Zealand is really getting popular now. Apart from that, Canada's inquiry was also increasing, because earlier last couple of years the visa ratio was very low, but now we can see the visa grant rate has improved significantly compared to last couple of years, especially on the PG program. So আমরা এই কয়েকটা কান্ট্রিতে আমরা দেখতেছি student inquiries getting more, and another destination also emerging is Malaysia, also another destination which is very close to Bangladesh, also picking up. Thank you, Mr. Shahidul. So আমরা এখন জানতে পারলাম যে কোন কান্ট্রিগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট অ্যান্ড কোন কান্ট্রিগুলো এখন জনপ্রিয় স্টুডেন্টের কাছে। সো নাও আই উড লাইক টু মুভ ফরওয়ার্ড টু মিস ফারিয়া। সো শিক্ষার্থীদের পড়াশোনার সিদ্ধান্ত যখন ওরা নেয় তখন প্রথম কোন বিষয়গুলো বিবেচনা করা উচিত? আমরা দেশের ব্যাপারে তো জানলামই, বাট আপনার ক্ষেত্রে কি মনে হয় দেশ, বিশ্ববিদ্যালয় নাকি দ্য কোর্সেস? থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য কোয়েশ্চেন। আমার কাছে যেটা মনে হয়, শিক্ষার্থী যখন দেশের বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করবে, প্রথম যেটা তাদের চিন্তা করা উচিত সেটা হচ্ছে কোর্সটা।
কোর্স সিলেকশন করাটা খুব জরুরি। সে যেই ব্যাকগ্রাউন্ড থেকে আসুক না কেন, হতে পারে আমাদের এইচএসসি ব্যাকগ্রাউন্ড, অথবা কেমব্রিজ এ লেভেল করেছে, অথবা ব্যাচেলার্স কমপ্লিট করেছে। সো তার ক্যারিয়ার অ্যাসপিরেশন আলটিমেটলি কী, সেটার উপর বেস করে প্রথমে আগে শিক্ষার্থীকে উচিত তার কোর্সটা সিলেক্ট করা। কোর্স সিলেক্ট করার পরে আসবে হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো চেক আউট করা উচিত, এবং এখানে আমি বলবো যে শিক্ষার্থীদেরকে একটু ডিটেল রিসার্চ করা উচিত যে কোন বিশ্ববিদ্যালয়ে কী ধরনের সুযোগ সুবিধা আছে। এরপরে, কারণ বিশ্ববিদ্যালয় সিলেক্ট করার জন্য তাকে র্যাঙ্কিংগুলো দেখতে হবে, সুযোগ সুবিধাগুলো দেখতে হবে। স্কলারশিপ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদের বাংলাদেশের যেহেতু বেশিরভাগ শিক্ষার্থী আমাদের মধ্যবিত্ত পরিবার থেকে আসছে, সো স্কলারশিপটা তাদেরকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সিলেকশন করার সময়। এগুলো এরপরে যদি কারো আলটিমেটলি চিন্তাভাবনা থাকে যে ইমিগ্রেশন বা সেটেলিং ডাউন, সেই বিষয়টাও তাকে দেখে শুনে তারপরে আপনার শিক্ষার্থীদেরকে বাইরে পড়তে যাওয়ার বিষয়ে চিন্তাভাবনা করা উচিত। সেখানেই আমাদের একটা কোয়েশ্চেন সচরাচর আসে যে সিজিপিএ ভালো না থাকলে বাইরে পড়তে যাওয়া যায় না। এই মিথটা কতটুকু, এটা কি মিথ নাকি ট্রুথ? এইটা আসলে মিথ, কারণ প্রত্যেকটা দেশেই আপনার যেরকম আপনার আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট লেভেলের বেঞ্চমার্ক আছে, সেই সাথে বেঞ্চমার্ক ছাড়াও আপনার প্রি কোর্স দিয়েও ইনফ্যাক্ট ব্যাচেলার্স অথবা মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হওয়ার সুযোগ সুবিধা আছে। ধরেন যদি একটু স্পেসিফিক্যালি বলি, আপনি ব্যাচেলার্স পড়তে যেতে চাচ্ছেন কোনো একটা দেশে, সেটা কানাডা হতে পারে, সেটা অস্ট্রেলিয়া হতে পারে, অথবা নিউজিল্যান্ড হতে পারে, কিন্তু যেই এইচএসসি যে জিপিএটা আপনার প্রয়োজন সেটা হয়তো নেই। সেক্ষেত্রে কি তাহলে আপনার স্বপ্ন শেষ? প্রশ্নটা হতে পারে আপনার স্বপ্ন শেষ? না, অবশ্যই স্বপ্ন শেষ না। আপনি আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে আইদার আপনি ডিপ্লোমা প্রোগ্রামে যেতে পারেন অথবা ফাউন্ডেশন প্রোগ্রামে যেতে পারেন, যেটা আলটিমেটলি আপনাকে টুয়ার্ডস ব্যাচেলার্স ডিগ্রিতে লিড করবে। সিমিলারলি আপনি যে বেঞ্চমার্কটা দরকার ইউকেতে পড়বার জন্য, আপনার সেটা নেই। ধরেন আপনার বেঞ্চমার্ক হচ্ছে 2.75 and you don't have 2.75 in your bachelor's degree. So what do? You can always go for pre-master's program, which will ultimately lead you towards a master's degree. এটা আপনার কানাডার ক্ষেত্র প্রযোজ্য, অস্ট্রেলিয়ার ক্ষেত্র প্রযোজ্য। So this pre-master's program is for how many years? প্রি-মাস্টার্স প্রোগ্রামে ডিউরেশন ইউজুয়ালি আপনার 8 months থেকে 1 year পর্যন্ত হয়, যেটা আলটিমেটলি লিড করবে টুয়ার্ডস আ মাস্টার্স প্রোগ্রাম। Great. So Mr. Shahidul, as ma'am was saying, যে স্কলারশিপের ক্ষেত্রটা খুব ইম্পর্ট্যান্ট বাংলাদেশের স্টুডেন্টসদের জন্য। সো বাংলাদেশের স্টুডেন্টরা যখন স্কলারশিপ অ্যাপ্লাই করবে তখন কি কি জিনিস তাদের মাথায় রাখা উচিত, অ্যান্ড পিএফইসি গ্লোবাল কিভাবে তাদেরকে হেল্প করছে? So scholarship is one of the critical factor when a student they wants to go to which destination and which country. First of all, প্রতিটা ইউনিভার্সিটির আলাদা আলাদা স্কলারশিপ বেঞ্চমার্ক থাকে, স্কলারশিপ পার্সেন্টেজ দেওয়া থাকে। তো এটার ক্ষেত্রে সিজিপিটা একটা কি ফ্যাক্টর প্লে করে। I would say majority of how much scholarship student get, it majorly depends on the CGPA. So যার যে CGPA ভালো থাকে, আমরা দেখেছি স্কলারশিপ রেঞ্জ স্টার্টস ফ্রম 10% থেকে ইভেন 100% পর্যন্ত হয়, যদিও 100% খুব রেয়ার, বাট 30%, 40-50% ইজ অ্যাভেলেবল বেসড অন দিস CGPA. সো আমরা যেভাবে হেল্প করতে পারি, when student come to us, we understand what's his academic results, and then based on that we look into the destination that you want to prefer, and then the course you want to prefer, and then we match করে আমরা স্টুডেন্টকে অপশন দিই, if you go to this course, this university, based on your academic, you will get up to that much scholarship, subject to, of course, university acceptance. University is the final decision maker. So আমাদের কাছে আসলে আমরা ফিল্টার করে দিই তার যে সিজিপিএ, বেসড অন দ্যাট কোন ইউনিভার্সিটি তার জন্য সুইটেবল হবে, সো দ্যাট স্টুডেন্টকে খুব ব্রড করে চিন্তা করতে হয় না, আমরা তার ফোকাসটা ন্যারো করি, সো দ্যাট স্টুডেন্ট ক্যান মেক ইনফর্মড ডিসিশনস। So on that case, how much extracurricular activities plays a role while getting the scholarship? Based on our past experience, majorly যেটা বলেছি আপনাকে, আমরা দেখেছি academic plays a significant role.
However, there is some special scholarship. For example, there's a couple of university who offer 100% scholarship. আমি যদি আপনাকে particularly Australian University কথা বলি, in that case they look into the extracurricular activity because the applicant number is very high and the volume of the scholarship is very less. So let's say if আমি স্পেল আউট করি আমাদের অফিস থেকে ডিকেন ইউনিভার্সিটিতে একটা স্টুডেন্ট 100% স্কলারশিপ পেয়েছে, তো সারা বাংলাদেশ তারা একজনকে দিয়েছেন, আমাদের অফিস থেকে সেটা পেয়েছে। নাও ইমাজিন a lot of applicant applied for this scholarship, then what university did, it did not assess only based on the academic but also extracurricular activity, so it also help. So আমরা এটাকে বাদ একদমই দিতে পারবো না। Academic is really important but extracurricular also help to get the positive outcome. So there is this question usually that comes to students' mind. There are some special scholarships, for example, that scholarship, then Erasmus Mundus, another scholarship. How much PFAC Global is helping in order to introduce students to those scholarships? So as an authorized university representative, we get first-hand training from university. Some of the counselor that are up to date about university scholarship requirement and everything. So we when students come to us, so again, student doesn't need to go to the whole website, every university, single website. They can still do it, but when they come to us, we understand their academics, and then we open up all the options that তার একাডেমিকের সাথে যে স্কলারশিপগুলো ম্যাচ করবে, অ্যান্ড অফকোর্স সবাই একটু বেশি স্কলারশিপ পেতে, সো আমরা ডেফিনেটলি সেটাও অ্যাসেস করি। তার একাডেমির সাথে যেই যে স্কলারশিপটা অপশন অ্যাভেলেবেল আছে, ম্যাক্সিমাম তাকে যতটা অ্যাসিস্ট করা যায় আমরা সেভাবে গাইড করে থাকি। Glad to hear that. So, ma'am, আপনার কাছে যদি চলে আসি, so whenever it comes to applying for universities, তিনটা জিনিস খুব important: statement of purpose, then letter of recommendation and curriculum vitae. So একটা স্টুডেন্টের কোন কোন বিষয়গুলো চিন্তায় রাখা উচিত while working on these documents? থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। সো প্রথমেই বলি স্টেটমেন্ট অফ পারপাস। আসলে সব দেশ এটাকে স্টেটমেন্ট অফ পারপাস বলে না, এক এক দেশ এটাকে এক এক নামে ডাকে, বাট মেইন কথা হচ্ছে সেম। যেমন ক্যানাডা এটাকে ডাকে স্টাডি প্ল্যান, আমেরিকা, ইউএস এটাকে ডাকছে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট নামে। সো যখন কেউ আপনার এসওপিটা লিখবে, স্টেটমেন্ট অফ পারপাসটা লিখবে, প্রথমেই স্টুডেন্টকে আসলে কনসেন্ট্রেট করা উচিত স্টুডেন্টের কোর্স চয়েসটা সে কেন করেছে সেটা যেন সে লজিক্যাল রিজনিংটা দিতে পারে। হাউ দিস ইজ আ লজিক্যাল প্রোগ্রেশন ফ্রম দ্য প্রিভিয়াস স্টাডিজ। ফোকাস করা উচিত যে কেন কোর্সটা সে চুজ করেছে, এবং আপনার বিশ্ববিদ্যালয় যেটা সে সিলেক্ট করেছে সেটা সে কেন সিলেক্ট করেছে, এবং সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে আলটিমেটলি তার ক্যারিয়ার অ্যাসপিরেশন কী, বা এই যে ডিগ্রিটা সে সেই বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করতে যাচ্ছে সেটা কমপ্লিট করার পরে সেটা তার ফিউচার ক্যারিয়ারে কিভাবে ভ্যালু অ্যাড করবে। সো অ্যান্ড রিটার্ন অন ইনভেস্টমেন্টটা, এটা খুব একটা জরুরি জিনিস। একটু আগেই আমার কলিগ বলছিলেন যে প্রত্যেকটা দেশ এখন ইন্টারন্যাশনাল এডুকেশন ইন্ডাস্ট্রি চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং প্রতিটা দেশই ইনফ্যাক্ট জেনুইন স্টুডেন্ট ইনফ্যাক্ট রিক্রুট করতে চাচ্ছে। সো নিজের জেনুইনিটিটা প্রকাশ করার এটা একটা একদম গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট, যেখানে স্টুডেন্ট প্রপারলি নিজেকে এক্সপ্লেইন করতে পারে যে সে কেন আসলে এই বিশ্ববিদ্যালয়ে এই কোর্সটা পড়তে যাচ্ছে, এবং আলটিমেটলি এটা তার কেরিয়ারে ভ্যালু অ্যাড করবে, এবং আলটিমেটলি তার রিটার্ন অন ইনভেস্টমেন্ট এবং সে দেশে ফেরত এসে আলটিমেটলি কী করবে। সো এই জন্য এসওপিটা খুব গুরুত্বপূর্ণ। আর লেটার অফ রেকমেন্ডেশনটা লাগে আসলে আপনি যদি ইউকের ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে চান তাহলে এলওআর একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি যেটা বলবো যে আর রিসার্চ মাস্টার্স বা পিএইচডিতে যদি আপনি অ্যাপ্লাই করতে চান, তো এলওআরটা আসলে জেনেরিক এলওআর একেবারেই হওয়া চলবে না। আপনার যিনি সুপারভাইজার থাকবেন, সেটা একাডেমিক সুপারভাইজার হোক অথবা এমপ্লয়মেন্ট রেলেভেন্ট এলওআরও হতে পারে, আপনার স্পেসিফিক বিষয়ের উপরে যেন আপনার এলওআরটা হয়। রাদার দেন হ্যাভিং জেনেরিক things written in the LOR, they should specifically talk about your traits, your strength in the LOR, so that এটা stand out করে to the university while you are applying. আর সিভির ক্ষেত্রে আসলে আন্ডারগ্র্যাজুয়েট স্টুডেন্টসদের ক্ষেত্রে সিভির প্রয়োজন নেই, তবে আপনার যারা পোস্ট গ্রাজুয়েট কোর্সে পড়তে যাচ্ছে, সেটা মাস্টার্স বাই কোর্স ওয়ার্ক বা রিসার্চে,
আপনার সিভিটার প্রয়োজন, এবং সিভিতে আপনার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে সে ডেফিনেটলি সেটা হাইলাইট হওয়ার দরকার, আর কি অ্যাচিভমেন্টসগুলো হাইলাইট হওয়া দরকার ইফ দ্য স্টুডেন্ট ইজ অ্যাপ্লাইং ফর মাস্টার্স বাই রিসার্চ অর পিএইচডি প্রোগ্রাম। Got you. So on this contrary, I would like to ask that যখন স্টুডেন্টদের একটা স্টাডি গ্যাপ পড়ে যায়, তো তখন হোয়াট স্টুডেন্টস শুড ডু, মানে যারা স্টাডি গ্যাপের মধ্যে আছে তাদের জন্য কি ভালো সুযোগ আছে, নাকি দে হ্যাভ টু গো থ্রু সাম আদার প্রসেস ইন অর্ডার টু অ্যাপ্লাই ফর abroad? That's very good questions because we get very often we get this kind of query. So study again, as Faria Appa যেটা বললো যে এখন because of the policy of different immigration policy of the pretty much all the countries, they want to recruit genuine student. So একটা genuine student কিন্তু কখনো একটা long study gap থাকে না। What is the definition of genuine student? Typically student who pursue one course to another course within less than a 1 year time. It can be because আমাদের বাংলাদেশে অনেক সময় রেজাল্ট আসতে দেরি হয়, সো আমরা আসলে এটা এক্সপেক্ট করাও যায় না যে একটা কোর্স শেষ করার পরে 2 মাসের ভিতরে একটা কোর্স করতে পারে, বাট লেস দেন 1 year time they pursue another course after finishing one course. That's something very legit. But in terms of study gap, অনেকের হতে পারে এরকম যে আমি ব্যাচেলার শেষ করেছি, আফটার দ্যাট আমি আমার মাস্টার্সটা এখন করতে যাব, বাট লাস্ট 3 years I was working somewhere. That's a legit reason. So we need to look into why there is a study gap. Is there any legit reason that there is a study gap? হতে পারে একটা ছেলে ইয়ার 12 শেষ করেছে, শেষ করার পরে সে 2-3 বছর সে ব্যাচেলার শুরু করতে পারে না। Then we need to ask him why. There might be reason that he might sick, he might hospitalized, or maybe তার ফ্যামিলিতে কোনো significant কোনো ইভেন্ট হয়েছে কিনা, right? If you can explain that and that's logical with the fact, then university case by case সেটা approve করে. But somebody who is working after bachelor, I think that's pretty fine. So answer to your question, if there's a study gap of somebody, we need to look into why there's a study gap. Okay. What happened in that period? If there is a logical explanation can be given, then university এবং high commission should accept for it. Great. So since we are talking about the requirements for profile building, so these days people are going to different alternatives. Aage jemon TOEFL chilo, IELTS chilo, but these days PTE has been one of the ways to go abroad. Je amra IELTS and PTE chhara jete parchi na. So PTE ta kototughu accepted, as people are saying that IELTS is more accepted than PTE. What's your call on this? আসলে এটা একটা মিথ, because IELTS definitely it's worldwide accepted, but গত কয় বছর যাবত আমরা যেটা দেখছি লাস্ট ফিউ ইয়ার্স, যে IELTS ছাড়াও PTE is also getting momentum in Bangladesh, বিকজ প্রত্যেকটা দেশই, আপনি সেটা অস্ট্রেলিয়া বলেন, নিউজিল্যান্ড বলেন, আয়ারল্যান্ড, কানাডা, USA, সবাই কিন্তু PTE অ্যাকসেপ্ট করে। সো আপনি পিটি পরীক্ষা দিয়ে আপনি অবভিয়াসলি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করতে পারছেন, সেই সাথে ইমিগ্রেশন যেহেতু একনলেজ করছে, অ্যাকসেপ্ট করছে, আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারছেন। Is there any thing that PTE দিলে স্কলারশিপ পাওয়ার চান্স কম থাকে, এরকম কিছু একটা? না, এটা একেবারেই মিথ। পিটি আপনার ইকুইভ্যালেন্সিটা দেখবে ওরা, বিকজ আইএলস যদি 6.5 হয়, সেক্ষেত্রে আপনি পিটিতে আপনাকে স্কোর করতে হবে মিনিমাম 58 to 65। সেটা যদি আপনি অর্জন করতে পারেন, তাহলে আপনি ইউজুয়ালি IELTS দিয়ে যে স্কলারশিপটা পাওয়ার কথা, আপনি পিটিই দিয়েও সিমিলার স্কলারশিপ পেতে পারেন। এক্ষেত্রে কোনো ধরনের কোনো ডিসক্রিমিনেশন ইউনিভার্সিটির পক্ষ থেকে নেই। গ্রেট। সো যখন একটা স্টুডেন্ট বাইরে যেতে চায়, তখন আরেকটা কাজ চলে আসে ওনাদের, যে কাজের ক্ষেত্রটা কেমন। I'm not talking about the post-study work. I'm talking about the general study and work at the same time. Because বাংলাদেশ থেকে যারা যায় তারা পড়ালেখা আর ওয়ার্ক একসাথে করে। সো সেটার ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে স্টুডেন্টের জন্য কোন দেশগুলো সুবিধাজনক ওই ক্ষেত্রে? এক্সকিউজ মি, আমরা দেখেছি যে যখন স্টুডেন্ট কোনো ডেস্টিনেশন চুজ করে যে আমি এই ডেস্টিনেশনে যাব, mostly they would love to work part-time, and যতগুলা দেশ আছে such as Australia, UK, Canada, মানুষের মেজরিটি দেশ, নিউজিল্যান্ড, সবাই অ্যালাউ করে স্টুডেন্টকে while they are studying they can work part-time, and in summer vacation they can work full-time. So
কিছু exceptional দেশ আছে, for example, Malaysia doesn't allow a student to work Right. part-time. So most of the country allow a student to work part-time. But আমরা যেটা suggest করি studentকে, you must have the financial capability to bear your tuition fee as well as your living cost. তোমার ওই ক্যাপাবিলিটি থাকা দরকার, and I also recommend যে এটা থাকার পরে and then you go. Then part-time can be an optional because this is something where কালচার শিখা, নিজেকে একটু আনকমফোর্ট জোনের ভিতর থেকে একটু নিয়ে যাওয়া, যে আমরা তো কখনো বাংলাদেশে কাজ করি না, রাইট? টিপিক্যাল স্টুডেন্ট যেটা করে, আমি নিজেও কাজ করতাম না যখন আমি ইয়ার টু শেষ করেছি। বাট দ্য পয়েন্ট আই ল্যান্ডেড ইন অস্ট্রেলিয়া, আই ইউজ টু ওয়ার্ক পার্ট টাইম ইন এ রেস্টুরেন্ট। সো এতে এই কাজটা করলে যেটা হয় যে ই কাইন্ড অফ আন্ডারস্ট্যান্ড দ্য কালচার, জীবনে একটা আনকমফোর্টেবল জোনের ভিতর দিয়ে যাওয়া হয়, অ্যান্ড দ্যাট give you the growth. But I think primarily students should have their financial capability to bear all their tuition fee and the living cost. But again, but they can work part-time. Most of the country allow up to 20 hours. Depends on 20 hours, 24 hours, depends on which country they want to go. Has PFEC Global got any link to the work sectors when you are counseling a student? Since you guys are well connected with the countries, Right. So do you guys help the students to get the job on spot? Okay, so we work in this international higher education domain 19 years now, and we'll be completing our 20 years this November. We cannot guarantee, we're not guaranteeing any student that তুমি ওইখানে যাবা পড়বা and we'll guarantee you part-time job. We don't guarantee that. However, we have a PFE ceremony because we work for many years this industry. So if they go there, they look for a job, we can tell them you can contact your friends, relatives, and we got a alumni group. So you can go and do your networking session. They might help you. So answer to your question, we don't guarantee, but yes, we assist. We give the reference. If somebody is looking for a job, আমরা রিকোয়েস্ট করি একটু দেখো তুমি যেখানে কাজ করতেছো এখানে কাজ থাকে একটু রেফার করে দিতে পারো কিনা। That's something we do time to time, but not for all the students, of course. Sure. So as reference works in the job sector, Yes. For international students, বর্তমানে কোন কোন দেশের চাকরির বাজার খুব সম্ভাবনাময় বলে মনে করছেন? এই মুহূর্তে যেহেতু মোস্ট অফ দ্য কান্ট্রি অ্যালাউ পিএসডাব্লিউ, অর্থাৎ তারা যখন পড়াশোনা শেষ করবে, তাদের ব্যাচেলার অথবা মাস্টার শেষ করবে, they can get post-study work, right, depending on which country they want to go. It can go up to even 5 years. So আমার কাছে মনে হয় যে কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে ওয়ার্ক অপরচুনিটি ইজ দেয়ার as long as they graduate. But then I personally like অস্ট্রেলিয়াতে অনেক ভালো একটা অপরচুনিটি আছে, যেহেতু পিএসডাব্লিউর সময়টা অনেক লম্বা। আর একটা কারণ হচ্ছে গিয়ে অ্যাজ এ এমপ্লয়ার, when I see somebody is applying to my company, I want to see যে তার শেষে কত বছর থাকতে পারবে, তার ওয়ার্ক রেটটা কত বছরের। So যেহেতু অস্ট্রেলিয়া অ্যালাউ করতেছে up to 5 years PSW, so the opportunity is more, and a lot of companies, big companies is there. They're setting up there, apart from USA. So Australia is really booming. Can be one of the destination. Can be considered. New Zealand, another one, can be very good. UK is another one which can be another potential. Malaysia is also picking up after finishing their study. While they studying, they cannot work, but পড়াশোনা শেষ করে ওইখানে ভালো অনেক জব অপরচুনিটি আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো এখন আমরা চলে যাব খুব ইম্পর্ট্যান্ট একটা টপিকে, সেটা হচ্ছে ভিসা অ্যান্ড অ্যাপ্লিকেশন প্রসেস। সামথিং দ্যাট উই অল লুক ফরওয়ার্ড টু, অ্যান্ড ভিসা রিজেকশন হয়। সো নো ম্যাটার হাউ গুড স্টুডেন্ট ইউ আর, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আনফর্চুনেট ব্যাপার অনেক স্টুডেন্টস ফলো করে। সো ভিসা আবেদনের ক্ষেত্রে কি কি জিনিস একটা স্টুডেন্টের মনে রাখা উচিত? ভিসা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সো প্রথম কথা হচ্ছে, আপনি ভিসা অ্যাপ্লিকেশন যখন সাজাবেন, আপনাকে একটা কমপ্লিট সেট অফ অ্যাপ্লিকেশন সাবমিট করতেই হবে, এটার কোনো অল্টারনেট নেই। দ্বিতীয় হচ্ছে, বেশিরভাগ কান্ট্রি আপনার ভিসার সাথে স্টুডেন্টকে তার স্টেটমেন্ট অফ পারপাস, যেটা নিয়ে আমি একটু আগেই বললাম, জমা দিতে হয়। সেই স্টেটমেন্ট অফ পারপাসটা জমা দিতে হবে। এবং another very important factor হচ্ছে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস। যে ক্ষেত্রে দেখা যায় যে আমাদের বেশিরভাগ স্টুডেন্টই আসলে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসটা কীভাবে সাবমিট করবে সেই সম্পর্কে তাদের জ্ঞান থাকে না। সো হয়তো ফাইন্যান্স আছে, কিন্তু প্রপারলি ভিসার জন্য যেভাবে গোছানো থাকা লাগে সেটা হয়তো নাই। সো ফাইন্যান্স ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। সো এই তিনটা জিনিস যদি আপনি প্রপার কমপ্লিট সেট অফ ডকুমেন্টেশন, your SOP and your financial documents,
এই তিনটা জিনিস যদি আপনি প্রপারলি সাবমিট করতে পারেন তাহলে আমি বলবো যে ইয়োর চান্সেস অফ গেটিং ভিসা অবভিয়াসলি ইজ হায়ার। আর এই জায়গাটাই আসলে পিএফএসসি গ্লোবালের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা চলে আসে, কারণ যেহেতু উই আর ডিরেক্ট পার্টনার অফ দ্য ইউনিভার্সিটিজ and we get lot of training from the universities which are directly connected to immigration policies. So we know that as to how we can guide the students to procure those documents so that proper set of documentation ta immigration e jacche ebong tader visa power possibility ta badche. That's great. So recently, as we know that PFEC Global is going for an expo, so we would like to know more about the expo from you. So যেহেতু স্টাডি অ্যাব্রড এক্সপো স্পেশাল সেগমেন্ট আসছে, সো পিএফএসসি গ্লোবালের এক্সপো ঢাকাতে হবে and চিটাগংয়ে হবে. Would you like to tell more about that? So we are very excited. Thanks again. We are very excited to announce that আমাদের ঢাকাতে 3 তারিখ 3rd of August এবং চট্টগ্রামে 4th of August হবে. ঢাকাতে যে এক্সপোটা হবে এখানে আমাদের 7টা ডেস্টিনেশনের more than 100 university will be there. When student will be coming, if student join there, they will have opportunity to meet all these destinations, universities in person, and explore their opportunity in terms of their profile assessment, in terms of their scholarship opportunities, and also they will get to know about the destinations. তারা যদি যে দেশে যেতে চায় ওদের সম্বন্ধে যদি কোনো কিছু orientation লাগে, they can ask questions. So it's a first-hand information they will get, both ঢাকা এবং চিটাগাং আমাদের. Okay, that's for 2026. Yes. আচ্ছা, সো যারা প্রথমবারের জন্য উচ্চশিক্ষার জন্য পরিকল্পনা করছেন তাদের জন্য এই এক্সপোটা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে? So because there will be more than 100 university will be there, so এখন যেটা হয় যে if student wants to meet with 10-15 university, they have to wait for 2 months, 3 months when they're gonna come in, they will meet in person from different destination. But যেহেতু এটা একটা আমব্রেলা নিচে এতগুলো ডেস্টিনেশন, 7টা ডেস্টিনেশনের 100+ ইউনিভার্সিটি থাকবে, সো তাদের যত ধরনের কোয়ারি আছে they can go and they will meet. যেহেতু তারা রিপ্রেজেন্টেটিভের সাথে ইন পার্সন মিট করবে, তাদের যদি কোনো ধরনের কনফিউশন থাকে আর কোনো ধরনের জড়তা থাকে অ্যাপ্লিকেশন নিয়ে, যত ধরনের ক্লারিটি দরকার হয়, আই থিঙ্ক মোস্ট ইম্পর্টেন্টলি দে উইল গেট দ্য ক্লারিটি. আমরা তো আসি অন দ্য গ্রাউন্ডে 365 দিন সাপোর্ট দেওয়ার জন্য স্টুডেন্টকে, বাট যেহেতু ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভ বিভিন্ন দেশ থেকে আসবে, আমাদের কিছু লোকাল রিপ্রেজেন্টেটিভ আছে, সো দে উইল গেট ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন হুইচ দে ডোন্ট গেট ইট ইউজুয়ালি, রাইট? অথবা তাদের এতজন মানুষের সাথে একসাথে দেখা করাটা আসলে একটা সুবর্ণ সুযোগ স্টুডেন্টদের জন্য। সে নতুন হোক অথবা সে অনেকদিন থেকে প্ল্যান করতেছে, আইদার দে আর ডিসাইডেড ওকে আমি ফার্স্ট টাইম আমি চিন্তা করতেছি বাইরে যাবো, অথবা আমি অনেকদিন থেকে চিন্তা করতেছে বাইরে যাবো, দিস প্ল্যাটফর্ম উইল গিভ দেম লট অফ ক্লারিটি. Great. So there is another question that comes in students' mind that whenever they apply, একটা স্টুডেন্ট 2টা ইউনিভার্সিটির চান্স পেলো 2টো ডিফারেন্ট দেশে, দেন ওই সিলেকশন প্রসেসটা একটা স্টুডেন্ট কীভাবে করবে, যে কোন ইউনিভার্সিটি যাওয়া বেটার বা কোন দেশে যাওয়া বেটার when they get multiple opportunities at the same time? এটা আসলে ডিপেন্ড করছে স্টুডেন্ট আসলে আলটিমেটলি কী চায়, কারণ এক একজনের লাইফের অ্যাসপিরেশন এক এক রকম। কেউ যদি মনে করে যে অ্যান্ড অন টপ অফ দ্যাট বাজেট একটা ইস্যুস, কারণ আমি যদি ব্যাচেলার্স প্রোগ্রাম কমপ্লিট করা কোনো স্টুডেন্টের মাস্টার্স প্রোগ্রামে যাচ্ছে সেটা চিন্তা করি, ডিফারেন্ট কান্ট্রিজ হ্যাভ ডিফারেন্ট অ্যাট্রাকশনস। ফর এক্সাম্পল, আপনি যদি ক্যানাডায় মাস্টার্স করতে চান, কোর্স ডিউরেশন উড বি 1 to 1.5 years, 1.5 বছর। সিমিলারলি নিউজিল্যান্ডেও এরকম, আয়ারল্যান্ডেও মাস্টার্স প্রোগ্রামের ডিউরেশন 1 year, whereas opposed to that অস্ট্রেলিয়া মাস্টার্স প্রোগ্রামের ডিউরেশন 2 years. সো এখানে তার বাজেটটা একটা বড় আমি বলবো যে ইম্পর্টেন্ট ফ্যাক্টর প্লে করে, যে তার বাজেটটা কীরকম। এবং অবভিয়াসলি আরেকটা যেটা আমি একটু আগেও বলেছি, যে আপনার অ্যাসপিরেশন যদি থাকে কারো ইমিগ্রেশন, তাহলে সেই থটটাও তাকে দেওয়া উচিত। আমি যেটা বলবো যে টেক সাবজেক্টগুলি যারা পড়তে যাবে, পার্টিকুলারলি ইঞ্জিনিয়ারিং হতে পারে বা আইটি রেলেভেন্ট সাবজেক্টস লাইক সাইবার সিকিউরিটি, ডেটা অ্যানালিটিক্স বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, তারা চিন্তাভাবনা করেই তাদের ডিসিশনটা নেওয়া উচিত, বিকজ এই মুহূর্তে ইউরোপের সবচেয়ে বড় হাব হচ্ছে আয়ারল্যান্ড। আপনি গুগল বলেন, ফেসবুক বলেন, তাদের সবারই ইনফ্যাক্ট কিন্তু ইউরোপিয়ান হেড অফিসটা এই মুহূর্তে আয়ারল্যান্ডে। সো আপনি টেক রেলেভেন্ট কোনো সাবজেক্ট যদি আপনি চিন্তা করেন, ইভেন হেলথ সেক্টরের কোনো সাবজেক্ট যদি চিন্তা করেন, তা আয়ারল্যান্ড ক্যান বি আ ভেরি গুড ডেস্টিনেশন ফর ইউ। সিমিলারলি
অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড, এটাও আপনি মাথায় রাখতে পারেন। আর ইউকে ইনফ্যাক্ট আমার মনে হয় বলার অপেক্ষা রাখে না, বিকজ আই থিঙ্ক আমাদের ফোরফাদার্সের জেনারেশন থেকে একটা কোহর্ট অফ স্টুডেন্টস সবসময়ই আপনার ইউকেতে এবং ইউএসএতে যাচ্ছে। সো ওইটা ভেবেই আপনার ডিসিশনটা নেওয়া উচিত যে আলটিমেট অ্যাসপিরেশনটা কী এবং বাজেটটা আপনার কি আছে, ঠিক আছে। আর আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টসদেরকেও একটু চিন্তাভাবনা করতে হবে, কারণ ডিউরেশন নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া বা ইউকেতে ব্যাচেলার্স কোর্সের ডিউরেশন হচ্ছে 3 years, ওয়ারেজ আপনি ক্যানাডা বা ইউএসএ চুজ করেন, সেখানে আপনার ব্যাচেলার্স কোর্সের ডিউরেশন 4 years. সো এভরি কান্ট্রি অ্যাকচুয়ালি হ্যাজ দেয়ার ওন অ্যাট্রাকশনস অ্যান্ড অপরচুনিটিস। সো আপনাকে চিন্তাভাবনা করে ডিসিশন নিতে হবে। অবভিয়াসলি পেরেন্টস প্লে এ ভেরি ইম্পর্ট্যান্ট রোল ইনটু ইট, এবং সেই সাথে আমরা এজেন্টসরা তো আছি। কারণ এই কারণে আমি আরও বলবো যে আমাদের এক্সপোটাতে আসেন, যেটা আপনার 3rd of August হবে অ্যাট শেরাটন বনানী, এবং টাইমিংটা হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 5টা, এবং 4 তারিখে চিটাগংয়ের স্টুডেন্টসদের জন্য এটা আপনার সকাল 11টায় শুরু হবে এবং বিকেল 5টায় শেষ হবে হোটেল র্যাডিসন ব্লুতে। সো যেহেতু 100+ ইউনিভার্সিটি আসছে, সো সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আপনি এসে আপনার পেরেন্টস, ইউ আর মোস্ট ওয়েলকাম টু ব্রিং ইউর পেরেন্টস অ্যান্ড গার্ডিয়ানস, এসে সবগুলো ইউনিভার্সিটির সাথে আপনি কথা বলে দেখেন আপনার অপরচুনিটিস, পসিবিলিটিস কী আছে। দেন ইউ ডু ইউর ওন রিসার্চ, টক টু দ্য এজেন্টস অন দ্য গ্রাউন্ড, আমরা আছি তাদেরকে সহযোগিতা করবার জন্য, আপনারা তখন অ্যাপ্লাই করতে পারবেন। আর আমরা দেখেছি যে ওভার দ্য পিরিয়ড ঢাকাতে আমরা খুব রিসার্চ করা স্টুডেন্টস পাই অনেক সময়, যারা আগে থেকেই ইনফ্যাক্ট ইনফরমেশন গ্যাদার করে থাকে এবং এসে ইউনিভার্সিটির সাথে কথা বলে স্পটে অ্যাপ্লিকেশন দিতে পারছে। এটা কিন্তু আমাদের এক্সিবিশনের ওয়ান অফ দ্য বলবো যে ইম্পর্টেন্ট ফ্যাক্টরস, যে ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভদের সাথে কথা বলে ইমিডিয়েটলি অ্যাপ্লিকেশনটা সেদিনই সাবমিট করে যেতে পারছে আফটার হিজ অর হার ক্যারিয়ার প্রোফাইল অ্যাসেসমেন্ট। তো এই অপরচুনিটিটা আই থিঙ্ক সব স্টুডেন্টসদের আসলে গ্র্যাব করা উচিত। অ্যামেজিং। সো সেই সাথেই শেষ হচ্ছে আমাদের আজকের স্টাডি অ্যাব্রড ইনসাইট পডকাস্ট। থ্যাংক ইউ both of you, Mr. Shahidul Alam and Ms. Farhiya Begum, to give us insights about going abroad. So thank you so much. Thank you. থ্যাংক ইউ। বিদেশে উচ্চশিক্ষা সিদ্ধান্ত একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ, যেখানে সঠিক তথ্য, পরিকল্পনা এবং দিক নির্দেশনা অনেক বড় ভূমিকা রাখে। পিএফএসি গ্লোবাল শিক্ষার্থীদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রতিটি ধাপে বিশ্বস্ত সঙ্গী হিসেবে পাশে থাকে। আজকের আলোচনায় আমরা জানতে পারলাম কিভাবে একজন শিক্ষার্থী নিজের লক্ষ্য অনুযায়ী সঠিক দেশ, বিশ্ববিদ্যালয় এবং কোর্স নির্বাচন করতে পারে। ধন্যবাদ আমাদের অতিথিদের এত গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ দেওয়ার জন্য। আমি অন্তরা রায় চৌধুরী দ্য ডেইলি স্টারের পক্ষ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলুন।